প্রথম জিনিস হচ্ছে আমাদের 54টা নদী তাদের সাথে আমরা শেয়ার করি। এইটার ভিতরে 36টা নদীতে অলরেডি তারা ড্যাম এবং ব্যারাজ লাগিয়ে দিয়েছে। কেন দিয়েছে? কারণ তাদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে বাংলাদেশের নদী সব শুকায় ফেলবে তারা। ওই একটাই কষ্ট যে সিকিম এবং হায়দ্রাবাদের মতো যেহেতু তোদেরকে আমরা দখল করতে পারি নাই, সুতরাং তোদেরকে আমরা শুকিয়ে ফেলবো। শুরু থেকে শেষ নিউজ চ্যানেলের ক্যামেরায় মুখ দেখিয়ে ভারত বিদ্বেষী মন্তব্য হবে নাই বা কেন? ভারতের নাম ভাঙিয়ে সস্তা রাজনীতি করার এটাই তো বড় সুযোগ। ভারত নাকি বাংলাদেশকে পানিতে, বিদ্যুতে, জ্বালানিতে সব দিকেই শায়েস্তা করতে চায়। সীমান্তেও বড় বেশি করা ভারত, তাই দেখলেই গুলি চালিয়ে দেয়। এই কথা আমার নয়, ওই ব্যক্তি। তবে শুনুন, ভারত হচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাসী এবং একটা ব্যর্থ রাষ্ট্র। আমাদের সীমান্তে 1200 লোককে তারা গুলি করে মারছে, কারণ হচ্ছে তাদের রাষ্ট্রীয় পলিসি হচ্ছে সীমান্তে বাংলাদেশি দেখা মাত্র গুলি করবা। কিন্তু কেন সীমান্তে গুলি চালায় বিএসএফ? এই প্রশ্নের উত্তর এনারা সঠিকভাবে দিতে পারেন না, শুধু ভারত বিরোধিতার জিগির তোলেন। নিজের দাবিগুলিকে প্রতিষ্ঠিত করতে গিয়ে একটার পর একটা উদাহরণ টেনে আনেন। খোদ ভারতের আভ্যন্তরীণ রাজ্য ও শহরগুলিকেও ছাড়েন না, যেমন সিকিম, জুনাগড়, হায়দরাবাদ। ভারত নাকি জোর করে হায়দরাবাদ, সিকিম দখল করে নিয়েছিল। আমার প্রশ্ন একটাই, কাদের হয়ে কথা বলছেন এই বড় বোদ্ধা ডেলএইচ খান? মিস্টার খান, আপনি যখন হায়দরাবাদের কথা বলছেন তখন নিশ্চয়ই হায়দরাবাদের ইতিহাসটাও জানেন। নিশ্চয়ই জানেন সেখানকার রাজাকারদের কথা, কিভাবে রাতের অন্ধকারে সে সময় হায়দরাবাদের অধীনে থাকা কর্ণাটকে গোর্তাবি গ্রামে 200 জনকে প্রাণে মেরে ফেলা হয়েছিল শুধুমাত্র মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার লোভে। নিরীহ মানুষদের প্রাণ কেড়ে নিতে তারা ছাড়েননি। 1947 সালে ভারতের স্বাধীনতার পর অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, হায়দরাবাদ, কর্ণাটক, যার মধ্যে বিদর ও অবিভক্ত কালাবুর্গি ও রায়চর জেলা অন্তর্ভুক্ত, এবং মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চল নিয়ে গঠিত হায়দরাবাদ রাজ্যটি নিজামের অধীনে ছিল। ভারত ব্রিটিশ শাসন মুক্ত হয় 1947 সালের 15ই আগস্ট। ভারতে অন্তর্ভুক্ত হতে চায়নি হায়দরাবাদের সপ্তম নিজাম মীর উসমান আলী খান। পরিবর্তে ভারতের বুকে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্রের শাসক হবার স্বপ্ন দেখেছিলেন তিনি। হায়দরাবাদে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছিল ত্রয়োদশ শতকের শেষ দিকে। তখন থেকেই হায়দরাবাদকে কেন্দ্র করে মুসলিম শিল্প সংস্কৃতির বিকাশ ঘটতে থাকে। 82,698 বর্গমাইল এলাকা বিস্তৃত এবং বাংলাদেশের তুলনায় আয়তনে বড় হায়দরাবাদ। হায়দরাবাদে একসময় নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছিল, নিজস্ব আইন আদালত ছিল, বিচার ব্যবস্থা ছিল, নিজস্ব মুদ্রা ছিল, সেনাবাহিনী ছিল, হাইকোর্ট ছিল, ছিল শুল্ক বিভাগ, ভাষা ছিল, নিজস্ব পতাকা ছিল, জাতীয় সঙ্গীত ছিল, দেশে দেশে রাষ্ট্রদূত ছিল, এমনকি জাতিসংঘে নিজস্ব প্রতিনিধিও ছিল। ভারত বিভাগের প্রাক্কালে ব্রিটিশ শাসনের অধীনে 562টি করদ রাজ্য ছিল, যারা ব্রিটিশ সরকারকে কিছু কর বা রাজস্ব দানের বিনিময়ে মোটামুটি স্বাধীনভাবেই রাজ্য শাসন করতেন। 1947 সালে ভারতের স্বাধীনতা আইন পাশ হওয়ার সঙ্গে সঙ্গেই হায়দরাবাদের ওপর ব্রিটিশ খবরদারিত্বের অবসান ঘটে। ভারতের প্রায় মধ্যভাগে হায়দরাবাদ, ভৌগোলিকগতভাবে চারিদিক ভারত পরিবেষ্টিত। ভারতের স্বাধীনতার 1 বছরেরও বেশি সময় পর 1948 সালের 17ই সেপ্টেম্বর হায়দরাবাদ নিজামের শাসন থেকে মুক্ত হয়ে ভারতে অন্তর্ভুক্ত হয়। নিজাম হায়দরাবাদকে স্বাধীন রাখার সিদ্ধান্ত নেন, কিন্তু হায়দরাবাদের বাসিন্দারা নিজামের শাসনের বিরোধিতা করতে শুরু করেন। সেই সময় নিজামের শাসনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলা গ্রামগুলির মধ্যে কর্ণাটকে গোর্তাবি অন্যতম ছিল। ইত্তেহাদুল উল মুসালামিন এর প্রধান কাসিম রাজভি 2 লক্ষ সৈন্যের একটি অরাষ্ট্রীয় সশস্ত্র রাজাকার স্বেচ্ছাসেবী বাহিনী গঠন করেছিলেন। তিনি হায়দরাবাদের নিজামের সমর্থনে তার পাশে দাঁড়িয়েছিলেন। 1948 সালের 8ই মে কাসিম রাজভির রাজাকার বাহিনী গ্রামে প্রবেশ করে এবং প্রায় 200 জনকে হত্যা করে, নারীদের ধর্ষণ করে এবং ব্যাপক লুটপাটও চালায়। তখন রাজাকারদের মধ্যে একটি প্রবাদ প্রচলিত ছিল, ব্রাহ্মণকে লুট করো, ব্যবসায়ীকে মার, আর লুটের ভাগিদার হও। সেই গোর্তাবিতে এখনো সবাই নাকি মুসলিমদের ঘৃণা করে ও গ্রামে এখনো কোনো মুসলিম পরিবার নেই।
সেদিন রাজাকাররা গ্রামের মৃতদেহগুলি সেখানকার লক্ষ্মী মন্দিরে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলে। 500 জনেরও বেশি লোক ঘোড়ায় চড়ে এসে সেদিন গ্রামটি তছনছ করেছিল। 3 দিনে 8 থেকে 10ই মে 200 জনেরও বেশি মানুষকে হত্যা করেছিল। ইত্তেহাদুল উল মুসলামিনের প্রধান কাসিম রাজভি ও তার রাজাকাররা নিজামকে নিজেদের কবজায় রেখেছিল। তাদের উদ্দেশ্য ছিল একটাই, ভারতকে অগ্রাহ্য করা, পাকিস্তানের সঙ্গে মৈত্রী স্থাপন করা এবং যদি দিল্লি সরকার হায়দ্রাবাদ আক্রমণ করে তবে ভারতের মুসলিমদেরকে দিল্লি সরকারের বিরুদ্ধে জাগিয়ে তোলা। এদিকে ব্রিটিশদের চলে যাওয়ার পর হায়দ্রাবাদের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকার আকাঙ্ক্ষা ভারত সরকারের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছিল। এটি বাস্তবায়িত হলে উত্তর ভারত দক্ষিণ ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারত। হায়দ্রাবাদের জনসংখ্যার প্রায় 85% হিন্দু ছিল। রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃত্ব কিন্তু মুসলিম অভিজাতদের হাতেই কেন্দ্রীভূত থাকত। 1947 সালে 15ই আগস্ট নিজাম হায়দ্রাবাদকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। তিনি ভারতে যোগদান প্রত্যাখ্যান করেন এবং ব্রিটেন ও অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সার্বভৌম স্বীকৃতি আদায়ের চেষ্টা করেন। ভারতের আভ্যন্তরীণ বিষয়ে বিদেশি শক্তির হস্তক্ষেপের আরও একটি আশঙ্কা তৈরি হয়েছিল। হায়দ্রাবাদ 29শে নভেম্বর 1947 সালে স্থিতাবস্থা ও প্রশাসন বজায় রাখার জন্য মাউন্টব্যাটেনের সঙ্গে 1 বছরের একটি চুক্তি স্বাক্ষর করেছিল। আলোচনা চলাকালীন ভারত প্রতিরক্ষা, যোগাযোগ, পররাষ্ট্র এবং মুদ্রা ব্যবস্থাপনার দায়িত্বে ছিল, আর হায়দ্রাবাদ আভ্যন্তরীণ প্রশাসন বজায় রেখেছিল। চুক্তি স্বাক্ষরের পরপরই হায়দ্রাবাদ অস্ত্র আমদানি, অনিয়মিত মিলিশিয়া বাহিনীর সম্প্রসারণ, ভারতীয় মুদ্রার প্রচলন সীমিত করা এবং পাকিস্তান ও ব্রিটেনের সঙ্গে গোপন বৈদেশিক যোগাযোগ স্থাপনের মাধ্যমে চুক্তির শর্তাবলী লঙ্ঘন করেছে বলে অভিযোগ ওঠে। উত্তর ও দক্ষিণ ভারতের মাঝে হায়দ্রাবাদের অবস্থানের কারণে ভারতীয় নেতারা ভূখণ্ডের ধারাবাহিকতা ও আভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করতেন। সর্দার বল্লভভাই প্যাটেল হায়দ্রাবাদের স্বাধীনতাকে ভারতের ঐক্যের জন্য বিপজ্জনক বলে মনে করতেন। 1948 সালের মাঝামাঝি নাগাদ সীমান্তে সহিংসতা, রাজাকারদের আক্রমণ, কৃষক বিদ্রোহ ও অন্যান্য কারণে ভারতীয় নেতাদের এই সিদ্ধান্তে আসতে বাধ্য করে যে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য সামরিক পদক্ষেপ অনিবার্য হয়ে পড়েছে। হায়দ্রাবাদের নিজাম শাসনকে উৎখাত করতে 13ই সেপ্টেম্বর অপারেশন পোলো শুরু হয়। মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অপারেশন পোলো 4 দিনেরও কম সময় স্থায়ী হয়েছিল এবং নিজামকে বশীভূত করেছিল, যিনি ভারতে যোগদান না করার সিদ্ধান্তে অটল ছিলেন। এই অভিযানটি পুলিশ অ্যাকশন এবং অপারেশন ক্যাটারপিলার নামেও পরিচিত। এই অভিযানে প্রায় 36,000 ভারতীয় সৈন্য অংশগ্রহণ করেন। হায়দ্রাবাদের প্রায় 24,000 সৈন্য ছিল, কিন্তু তাদের মধ্যে মাত্র 6,000 জন যথাযথভাবে প্রশিক্ষিত ছিল। হায়দ্রাবাদ কাসিম রাজভির অধীনে প্রায় 2 লক্ষ রাজাকারের ওপর নির্ভরশীল ছিল, তবে তাদের অধিকাংশই সেকেলে অস্ত্র যেমন তলোয়ার, নল থেকে গুলি ভরার আগ্নেয়াস্ত্র বহন করত, যা যুদ্ধক্ষেত্রে তাদের কার্যকারিতাকে সীমিত করে রেখেছিল। ভারতীয় বাহিনী কয়েকদিনের মধ্যেই গুরুত্বপূর্ণ শহর, দুর্গ, যোগাযোগ কেন্দ্র এবং মহাসড়ক দখল করে নেয়। 1948 সালের 17ই সেপ্টেম্বর নিজাম ডেকান রেডিওর মাধ্যমে যুদ্ধবিরতি ঘোষণা করেন এবং হায়দ্রাবাদের বাহিনীকে ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। আত্মসমর্পণের পর নিজাম সংযুক্তিপত্রে স্বাক্ষর করেন, যার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদকে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত করেন এবং রাষ্ট্রটির ওপর ভারতীয় সার্বভৌমত্বকে স্বীকৃতি দেন। 1948 সালের 22শে সেপ্টেম্বর হায়দ্রাবাদ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে তার অভিযোগ প্রত্যাহার করে নেয়। এই হলো হায়দ্রাবাদের এক টুকরো ইতিহাস। যেসব বাংলাদেশিরা আজ নিজামের হায়দ্রাবাদের প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন, জোর গলায় বলছেন হায়দ্রাবাদকে কেড়ে নিয়েছে ভারত, তারা গোমতাবি গ্রামের 200 বাসিন্দার জীবনের দায় নেবেন কি? হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও যে অকথ্য অত্যাচার সহ্য করেছেন, মুসলিম নিজামদের পায়ের চাপে দম বন্ধ হয়ে প্রাণ দিয়েছেন, তাদের জীবনের মূল্য কে বোঝাবেন? আপনারা কথায় কথায় বাংলাদেশের হিন্দু জমিদারদের অত্যাচারের কথা বলেন, তাহলে নিজাম শাসনে হায়দ্রাবাদে হিন্দুদের ওপর হওয়া অত্যাচারের কথা চেপে যান কেন? ভারতের হায়দ্রাবাদের প্রসঙ্গ টেনে ভারতের সংখ্যালঘু মুসলিমদের উস্কানি দিতে হবে না, তার চাইতে বরং আরেকবার হায়দ্রাবাদের ইতিহাসটা ঘাটুন। এরকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে।